আচ্ছা, স্বাগতম সবাইকে আমাদের ইলেকট্রনিক সার্কিট 2 লেকচার 1 এ। তো আমাদের এর আগে যে লাস্ট দুইটা ক্লাস হয়েছিল, লাস্ট দুইটা ক্লাসে আমরা হচ্ছে ইলেকট্রনিক সার্কিট 1 এর দুইটা প্রিভিউ ক্লাস নিয়েছিলাম। প্রিভিউ ক্লাস 1 আর প্রিভিউ ক্লাস 2, যেখানে আমরা ডায়োড ক্যারেক্টারিস্টিক্স, বিজেটি ক্যারেক্টারিস্টিক্স এবং হচ্ছে মসফেট বা ফেট ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে দেখেছিলাম, যে ওই ডিভাইসগুলো কিভাবে কাজ করে। ওইখান থেকে জাস্ট আমাদের বেসিক নলেজগুলো দরকার, আর ম্যাথমেটিক্যালগুলো তোমরা সবাই কোর্সে করে আসছো। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে পরবর্তীতে আমার সাথে একটা আমি ওটা সলভ করে দিতে পারবো। কিন্তু আপাতত থিওরি জানলেই মোটামুটি কোর্সের রিকোয়েস্ট রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করবে। আচ্ছা, তো এই কোর্সের অন্যতম একটা পার্ট হচ্ছে প্রেজেন্টেশন, যেটা আমাদের উইক 4 থেকে দেওয়া শুরু করতে হবে এবং মিডের আগে শেষ করা হবে। মানে 1-2 সপ্তাহ হাতে রেখে সবাই জাস্ট প্রেজেন্টেশনটা 5 থেকে 7 থেকে প্রেজেন্টেশন আপলোড করে দেবে। আচ্ছা, সো প্রেজেন্টেশনের টপিকের জন্য আমি হচ্ছে এখানে 8টা পেপার সিলেক্ট করেছি, বেশি না, 7-8 পেজ বা ম্যাক্সিমাম 5-6 পেজের একটা পেপার। এই পেপারগুলি কি হবে, একজন একটা সিলেক্ট করবে, ইচ্ছা মতো যার যে টপিক ভালো লাগে ওই টপিকটা সে সিলেক্ট করবে। সাপোজ এখানে যদি আমি একটা পেপারে যাই, এখানে হচ্ছে এই পেপারটাতে সাপোজ গেলাম, এই পেপারটার নাম হচ্ছে, এটা কি ফুল স্ক্রিন আসে না? ওকেতে দেন স্যার। এত কালি না। আচ্ছা, ফুল স্ক্রিন তো এখনই আসে। আচ্ছা, এই যে এখানে একটা পেপার আছে, এই পেপারটা হচ্ছে একটা জার্নালে প্রকাশিত হয়েছিল। তো এই পেপারটার নাম হলো গামা রে ইফেক্ট অন অপটেন 741 এন্ড টাইমার 555X। আচ্ছা, সেই কোর্স রিলেটেডটা আমরা শুরুতে অপেন দিয়ে শুরু করব। আচ্ছা, অপেন দিয়ে শুরু করলে হয়তো আমাদের 2 থেকে 3 সপ্তাহ অপেনের ওভারঅল বেসিক শেষ হয়ে যাবে। পরবর্তীতে আপনাদের যে কাজটা থাকবে 1 থেকে 2 সপ্তাহ, তখন হচ্ছে তোমরা জাস্ট এই জিনিসগুলো একটু স্টাডি করবে। যার যে পেপারটা পছন্দ পেপারটা নিয়ে নিজের মতন করে একটু স্টাডি করবে, অথবা যদি কারো কো পাইলট মানে মাইক্রোসফট এজে যেটা হচ্ছে গুগল বার্ড না তো, হ্যাঁ গুগলই তো বার্ড না। আচ্ছা, আর হচ্ছে বার্ড হচ্ছে কার মাইক্রোসফট বারটা অফ করে দিছি। বার্ড অফ করে গুগল বার্ডই। আচ্ছা, বার্ডই তো বারটা বন্ধ হয়ে আচ্ছা, ChatGPT ওইখানেও হচ্ছে আপনি এই রিলেটেড টপিকটা সার্চ দিয়েও এই পেপারটার একটা সামারি আপনি গ্যাদার করতে পারবেন। এটা আমি কেন এআই এর হেল্প নিতে বলতেছি, কারণ এই পেপারের কিছু কিছু টপিক বুঝতে সমস্যা হতে পারে, কারণ একটু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা আছে। তো এআই দিয়ে জিনিসটা সামারি করেও আপনি বুঝতে পারেন। আচ্ছা, কারণ যদি ইংলিশটা বুঝতে সমস্যা হয়, সেই ChatGPT ইংলিশ সামারিটা গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা করে দরকার হলে বুঝে নিতে পারেন। ChatGPT ট্রান্সলেট করে দেয়, ইংলিশ বাংলা করে দেয়। ঠিক আছে, তাহলে তো আরো ভালো। মানে বেসিক্যালি যদি ইংলিশটাও বুঝতে সমস্যা হয়, বাংলা করে নেবেন, এটা কোনো মানে না, এটা হচ্ছে আপনার নিজস্ব বুঝার স্বার্থে। তো এইটার জন্য যেটা হবে, টপিকটা সম্পর্কে আপনার ধারণাটা ক্লিয়ার হবে। তো এর পরবর্তী কাজ হচ্ছে, ধারণা তো নিলেন, এখন এই কাজটা যে করেছে, জাস্ট এই কাজটার আপনি একটা প্রেজেন্টেশন স্লাইড 7টা থেকে 8টা প্রেজেন্টেশন স্লাইডের মাধ্যমে উপস্থাপন করবেন, 5 থেকে 7 মিনিটের প্রেজেন্টেশন। এটা আপনি বাসা থেকে ভিডিও করে করতে পারেন জুমের মাধ্যমে, অথবা হচ্ছে ক্লাসে আপনি মানে যে ফ্রি থাকেন সেই টাইমে আপনি রেকর্ড করে দিতে পারেন। 5 থেকে 7 মিনিটের একটা জাস্ট ভিডিও প্রেজেন্টেশন। হ্যাঁ, আর প্রেজেন্টেশনে কিন্তু আমাদের 10 মার্ক করে থাকে। তো এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের জন্য, যেটা উইক 4 থেকে শুরু হবে, আগে থেকে বলে দিচ্ছি আপনি। তো এই জিনিসটার জন্য জাস্ট এই টপিকগুলি একটু রিডিং করতে হবে, এটা আমাদের গো থ্রু করতে হবে। সাপোজ আমি যদি এই পেপারটাতে আসি, এই পেপারটা আমরা জাস্ট অপেন রিলেটেড যেহেতু করব, এই পেপারটা কিন্তু কাজ করেছে গামারে যদি অপেম্পের উপরে পড়ে তাহলে কি রকম ইমপ্যাক্ট পড়বে সেই কাজ, সেটা নিয়ে এটা কাজ করেছে। তো এই পেপারটা শুরুতে কিছু কথা বলেছে, যে ইন্ট্রোডাকশন রিলেটেড কিছু কথা বলেছে, যে এটা আসলে কি, কোথায়, এটা অন্য ভাষায় লেখা না স্যার জি স্যার, মনে হয় ইংলিশ আর ওদের না মাদারল্যান্ডে লেখা আছে, দুইটাই লেখা। না, কিছু কিওয়ার্ড ইন্ট্রোডাকশন থেকে ঠিক আছে, ইন্ট্রোডাকশন থেকে ঠিক আছে, তার শুরুতে একটু জিসটা হচ্ছে এটা। আচ্ছা, সো এখানে যেটা হচ্ছে ওভারঅল একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে, একটা ওপেন কিভাবে কাজ করে, ওইটার কোন কোন ইফেক্ট ফেলতে পারে যদি হচ্ছে আমি অন্য রেট দিই, এই রিলেটেড কি কি কাজ হচ্ছে, দুই একটা কথা এখানে আছে, সবগুলো তুলতে হবে না, আপনি 2-3টা জাস্ট কথা বলতে পারেন এই রিলেটেড কাজ হয়েছে। এখানে প্রত্যেকটা ওয়ার্ড মেনশন করা হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ড মেনশন করার আপনার কোনো দরকার নেই, আপনি 2-3টা ওয়ার্ড মেনশন করে পেপার আলাদা থাকবে, কিন্তু আপনি রিডিং করবেন যে আসলে কোনগুলি দিলে বেটার। সো এখানে জাস্ট 1-2 পৃষ্ঠা রিডিং করা শেষ, এরপরে হচ্ছে
এরপর হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিটেইলস। এইটা আমার লাগবে যে আপনি হচ্ছে মেথোডোলজি বা একটা স্লাইড থাকবে, সেখানে বলবে যে এই কাজটা কিভাবে করা হয়েছে, এই কাজটা কি এবং কিভাবে করা হয়েছে। এর পরবর্তী হচ্ছে এই রেজাল্টার সার্কিট, এরকম একটা ছবি থাকবে। তারপরে হচ্ছে এই ছবিতে এই কাজ করা হয়েছে, স্লিউ রেট নিয়ে কথা বলা হয়েছে, কেউ হচ্ছে স্লিউ রেট একটা স্লাইড বানিয়ে দিতে পারে। এবং পরবর্তীতে হচ্ছে আমাদের রেজাল্ট নিয়ে আলোচনা করা হবে। এখানে হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিটেইলসে গেছে, এখন হচ্ছে রেজাল্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই যে রেজাল্ট এন্ড ডিসকাস। প্রথমে ইন্ট্রোডাকশন, মানে টপিকটা কি, কেন কিভাবে কাজ করছে, এই রিলেটেড কি কাজ হয়েছে এবং এই পেপারটা কি কাজ করেছে, এটা ম্যাক্সিমাম 2টা স্টেপ। পরবর্তীতে হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিটেইলস অথবা মেথোডোলজি, মানে এই কাজটা কিভাবে করা হয়েছে। এরপর লাস্টে হচ্ছে রেজাল্ট এন্ড ডিসকাশন, মানে অ্যাকচুয়ালি কি জিনিসটা ফাইন্ড আউট করা গেছে যে আমার গামারে পড়ার পরে ইফেক্টটা কি দেখাচ্ছে। তো এই রিলেটেড হচ্ছে যে কিছু ছবি টবি দেওয়া লাগবে, এই ছবিগুলো অ্যাকচুয়ালি আসছে, আমার গামারেতে এত সুন্দর ভিজুয়াল না, তো এখান থেকে ছবি কাট করে দিলেই হয়ে যায়। কিন্তু আমি জাস্ট যেটা দেখতে চাই সেটা হচ্ছে আপনি জাস্ট এই জিনিসটা পড়ে একটু বুঝছেন এবং সেটা জাস্ট প্রেজেন্ট করতেছেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের জাস্ট একটা নমুনা। এখানে ফুল পেপার প্রেজেন্ট করতে হবে তা না, ফুল পেপারে একটা অংশ প্রেজেন্ট করতে পারে, কিন্তু জাস্ট এটা প্রেজেন্টেবল একটা আইটেম হতে হবে। বুঝে গেছে? সো এখানে 8টা যে পেপার দেওয়া আছে, যে যার ইচ্ছা মতো পেপার সিলেক্ট করে নিয়ে নিজের মতো বুঝে একটা স্লাইড বানাবে। 5 থেকে 7 পেজ, ম্যাক্সিমাম 10 স্লাইড, এর বেশি দরকার নেই। 10 স্লাইড অনেক স্লাইড, 5 থেকে 7টা এনাফ হয়ে যাবে। আর ছবিটুকু যদি অ্যাড করেন তাহলে তো 8-9টা হতে পারে, সমস্যা। আর থ্যাংক ইউ আর ওয়েলকাম এই দুটো মিলে তো আরো দুটো হয়েছে। আচ্ছা, একটু সো এটার জন্য যেটা হলো যে এই 8টা আপনি সিলেক্ট করবেন। এখন অনেকে কথা বলতে পারে ওভারল্যাপ করতে পারে, কোনো সমস্যা নেই ওভারল্যাপ হলে, কিন্তু স্লাইড যেতে সেম না, মানে একবারে হুবহু যাতে সেম স্লাইড না হয়। অর্থাৎ এক্সপেরিমেন্ট ডিটেইলস আর ভিন্ন হবে না একজন আরেকজনের থেকে, কিন্তু যাতে আমি দেখে বুঝতে পারি না এটা আপনি নিজে বানাচ্ছেন। মানে আরেকজন হয়তো বানাতেই পারে, কিন্তু হুবহু যাতে ওর কথা ওর টপিকটা সব যা আসে আপনার নিজস্বটাও যাতে কিছু থাকে। হয়তো বা কেউ মেথোডোলজিটা নিজের মতন সাজায় ফ্লো চার্ট আকারে লিখবে, কেউ হচ্ছে বর্ণনামূলক লিখবে, এক একজন এক একজনের মতন লিখবে। কিন্তু আপনি যদি মানে একই কাজ যদি দুজন মানুষ করে তার মধ্যে কিন্তু কিছু ডিফারেন্স থাকে, আমি যদি ওটা দেখে বুঝতে পারি। কিন্তু টপিক যে খুব চেঞ্জ করে দেওয়া লাগবে যদি সেই পেপার করে কোনো দরকার নেই। আর কে কোন পেপার দিবে এটা সবাই জানবে, আর জানলে হচ্ছে কপি করার কোনো দরকার নেই। কপি করলেই কপি করলে তো বুঝতে পারবে যে কিভাবে কপি করছে, মানে আপনি কিছু তো নিজে বুঝে তো বেসিক্যালি একটু পড়ে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় নিয়ে পড়ে প্রেজেন্টেশন একটা বানাতে ফেলবেন। 3 থেকে 3.5 ঘন্টা ম্যাক্সিমাম প্রেজেন্টেশন স্লাইড সহ বানানোর সময়। এটা আমাদের এই প্রেজেন্টেশন টপিকে চলে যাবে। এটা নিয়ে হচ্ছে আস্তে আস্তে বলছিলাম আমি আলোচনা করব। কি অফিসিয়ালি 8টার বাইরে প্রেজেন্টেশন টপিক দিতে হবে? 8টা টপিক মানে 8টা, এর বাইরে যদি কেউ দিতে চায় আমার কাছ থেকে অ্যাপ্রুভ করিয়ে দিতে হবে। যেমন আপনি যদি সিম্পল একটা 2 পৃষ্ঠার মানে একটা ক্রিয়েটিভ জার্নালের একটা লেখা এসে দেখেন যে আমি এটা প্রেজেন্ট করব, এটা আসলে মানে এটা ইয়া হচ্ছে না, মানে মানসম্মত হবে না। মানে এখানে মোটামুটি 8টা যে দেখলাম যে হ্যাঁ এই 8টা সম্পর্কে যদি একটু কঠিন, এর মধ্যে কয়েকটা আমারই বুঝতে সমস্যা হচ্ছিল টপিক কি কি কাজ করছে, কিন্তু পরে বুঝলাম না একটু যদি মাথায় খাটানো হয় তাহলে বুঝা যায়। আর যদি কেউ এই রিলেটেড ছবি অ্যাড করতে চায় যে অন্য কোথাও এই রিলেটেড কাজ করছে ওটা ছবি চাইলে অ্যাড করতে পারে, কোনো সমস্যা নেই। এর আগের বার যেমন ইনফরমেটিভ অনেকে ইনফরমেটিভ স্লাইড দিয়েছিল, এসএন এর যেমন একটা স্লাইড ছিল বায়ো সেন্সর নিয়ে বসে, ওইখানে হচ্ছে ওই রিলেটেড অনেক সে জার্নাল থেকে কয়েকটা জার্নাল থেকে ছবি তুলে দিয়েছিল, এইরকম এক্সপ্লেন করা হয়েছে। তারপর আরো একজনের বা দুজনের ছিল ভুলে গেছিলাম, কিন্তু ইনফরমেটিভ করছে যে বা ছবি দিছে, মানে অ্যাকচুয়াল যে এক্সপেরিমেন্ট হচ্ছে ছবি টবি সে অ্যাড করছে, দেখতে সুন্দর লাগছে। ওকে, এটা ফিডব্যাকও ডিপার্টমেন্ট থেকে ভালো আসছে, মানে সবার প্রেজেন্টেশনের ফিডব্যাকটাই মোটামুটি ভালো আসছে যে আগের যে কোর্সটা করছিল। আর অনেকে কোশ্চেন করছে এত অ্যাডভান্স চিন্তা দরকার কিছু শিক্ষা হয়েছে, মানে বইয়ের বাইরে তো অনেকে অ্যাডভান্স জিনিস জানা লাগবে যে এখন আসলে কি দেখি কি কাজ করছে। আচ্ছা, সো এখন হচ্ছে এই যে অপেপ নিয়ে এত কথা, এই অপেপটাই হচ্ছে আমরা এখন শুরু করব। ওকে, তো অপেপের জন্য আমি বলেছিলাম আমাদের 3টা থেকে 4টা বই পড়া লাগবে। এবার জিনিসটা হবে কি মেজারমেন্ট খুব বুঝানো একটা জিনিস পাইছে, কারণ আমি একটা বা 2টা বই ফলো করছি ওইটার মধ্যে সব কভার করে ফেলছি। কিন্তু ইলেকট্রনিক্স 2 একটা ভার্সেটাইল সাবজেক্ট। ভার্সেটাইল সাবজেক্ট মানে এক বইতে 100% ইনফরমেশন আপনি পাবেন না, আর এক এডিশনেও মানে
ইনফরমেশন পাওয়া যাবে। সো এটার জন্য আমার মিনিমাম 3টা থেকে 4টা বই দেখা লাগে এবং এক্সারসাইজ প্র্যাকটিস করা লাগে। তো এমন না যে আমি বলে দিব অথবা সরবরাহ করব, আমি প্রত্যেকটা জিনিস আপনাদের দিয়ে দিব যে এই বইয়ের এই চ্যাপ্টার, এই প্রবলেমগুলো এবং এটা সলিউশন সহ আমি সবগুলি আপনাদের প্রোভাইড করে দেব। জাস্ট আপনাদের জিনিসগুলি পড়তে হবে এবং লিখতে হবে। তো সবগুলো একসাথে করে মার্চ করে স্লাইড পড়ানো কষ্ট হবে, কেননা 100-200 স্লাইড হয়ে যাবে। তো আমি জাস্ট হচ্ছে বইয়ের যে টপিকটা পড়াবো, বইয়ের এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ভাগ করে দেওয়া আছে যেগুলি পড়াবো। তো এই টপিকটা জাস্ট আমি বোর্ডে লিখবো আর হচ্ছে এখানে বই থেকে বা স্লাইড থেকে যেগুলো পড়াবো। ওকে, কিন্তু সব টপিক একটা বুঝানো স্লাইডে ওটা পড়া আটানো কষ্ট হয়। একটা মিনিমাম স্লাইড থাকবে যেটা বেস করে পড়াবো। এছাড়াও কিছু বাইরের টপিক থাকবে, সেগুলো হচ্ছে জাস্ট বই চ্যাপ্টারটা থেকে বলবো যে এই টপিক ওটা জাস্ট পরীক্ষা থেকে আপনাদের পড়ে নিতে হবে। বুঝা গেছে? কি বুঝলাম? এটা বুঝে গেল যে স্লাইডে 100% ডিভাইন ইনফরমেশন থাকবে। কিছু আমাদের নোটস প্রথম কথা হচ্ছে আমাদের বই পড়ার অভ্যাসটা করতে হবে। এটা তো সবার বাসায় কি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রনিক্স আলেকজান্ডার এন্ড সাদিকু স্যারের বইটা আছে, নীল কালারের একটা বই। হ্যাঁ, সাথী লেখা রয়েছে, সবার কি আছে? পিডিএফ করছে। পিডিএফ আছে? আচ্ছা, পিডিএফ কেউ যদি পিডিএফ করে কমফোর্টেবল থাকে কোনো সমস্যা নেই। আমি নিজেও পিডিএফ কপি করি, আমার কাছে অ্যাকচুয়াল বইয়ের মনে হয় 2-3টা কপি আছে। মানে পুরা বিএসসি লাইব্রেরির 2-3টা বইয়ের অথবা হার্ড কপি আছে। তারপর ফার্স্ট সেমিস্টারের পর থেকে আমি পিডিএফ করব। কিন্তু অনেকে পিডিএফ এ বসে একটু সমস্যা থেকে তারা হার্ড কপি মেনটেন করতে পারে। ওকে, কারণ অনেকে চোখে মানে কারো হচ্ছে ভার্টিক্যালি দেখলে ইয়া হয় বেটার হয়, কারো হচ্ছে হরিজন্টালি দেখলে বেটার হয়। এক একজনের এক এক রকম ইয়ে থাকে। তো ওই তোমার উপর ডিপেন্ড করে। কিন্তু আমি বলবো যে বই অবশ্যই সাথে রাখা ইম্পর্টেন্ট। আর আলেকজান্ডার সাদিকু স্যারের যে বইটা, এটা বেসিক্যালি বলতে গেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একবারে ফান্ডামেন্টাল, মানে আপনি এটা পড়লে বেসিক্যালি 50% ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। বেশি এগুলো তো দিয়ে দিও, মানে আপনি একটা বিশাল অংশের ইঞ্জিনিয়ারিং বলতে গেলে 30-40% ইঞ্জিনিয়ার হয়ে যাবে। এই বইটা সম্পূর্ণ করতে পারবে। বেসিক্যালি কি করা হবে, যেমন ফার্স্ট সেমিস্টারে দেখবেন সার্কিট 1 করছেন, ওইটার মধ্যে হচ্ছে 1 থেকে 4 চ্যাপ্টার পড়ানো হয়েছে। আবার সার্কিট 2 ওইখানে হচ্ছে 8 থেকে 12-13 চ্যাপ্টার পড়ানো হয়েছে। এরপর হচ্ছে আবার 3টা সার্কিট থেকে 14 নম্বর চ্যাপ্টারে, অথবা 30 নম্বর চ্যাপ্টারে। তো এরকম সব বই মিলে নেয় বেসিক্যালি আপনার 2-3টা কোর্স ওই একটা বই, 3-4টা কোর্স একটা বইয়ের মধ্যেই আছে। আচ্ছা, এছাড়া বেশি নিয়ে আছে। তো এই বইটা আমি বলবো পিডিএফ ও হার্ড কপি হোক, যার যেটাতে সুবিধা হয় অবশ্যই কালেক্ট করে রাখবেন। পরবর্তীতে মানে পাস করার পরে আপনার গ্রুপ বইটা অনেক আছে। ওকে, সবাই আলেকজান্ডার সাদিকু স্যারের বইটা উইথ সলিউশন সহ কালেক্ট করে রাখবেন। আমার কাছে আছে, তারা নিয়ে যেতে পারেন। এখানে হচ্ছে সাদিকু স্যারের আমি চ্যাপ্টার 5 যেখান থেকে পড়াবো নাকি, ও এটা হচ্ছে সলিউশন, মানে যে 78টা না কয়টা প্রবলেম আছে ওই প্রত্যেকটা সলিউশন এখানে দিয়ে দেওয়া আছে। জাস্ট কিছু আপনারা চেষ্টা করবেন আর প্র্যাকটিস করবেন আর অ্যানসার দিয়ে করবেন। আমি চাইছিলাম সলিউশন না দিতে, মানে সলিউশন না দিলে বড় হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পুরো বইটার, এটা হচ্ছে ফুল সলিউশন পুরো বইটা। আচ্ছা, এরপর এটা হচ্ছে চ্যাপ্টার 5, হ্যাঁ চ্যাপ্টার 5 এর এটা হচ্ছে এক্সারসাইজ প্রবলেম। এই প্রত্যেকটা প্রবলেমের কিন্তু সলিউশনটা আমি দিয়ে দিছি। এই স্লাইডগুলো আমি হচ্ছে ড্রাইভ লিংকটা পোর্টালে আপলোড করে দেব, কারণ সবগুলি আবার কয়েকটা হলো আপনার আছে বেশি কি বলে 15 মেগাবাইট সর্বোচ্চ আপলোডেড ফাইলের আছে। তো তারপরে ভেঙে দেওয়া ট্রাই করব, আর যদি না হয় কোন লেভেল লিংক দেব। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের স্লাইডটা থাকছে। এটা শেষ তো কি অবস্থা?
5টা ক্লাস হয়ে গেছে আজকে না না ল্যাব শুনলে ও আচ্ছা একটু পিছনে দিয়ে ক্লাস করে না লামাটা কাটতে আচ্ছা এটা হচ্ছে লেকচার 1 থেকে 3 যেটার উপর আপনাদের ফার্স্ট সিটি হবে ওকে আচ্ছা তারপর হচ্ছে ইলেকট্রনিক সার্কিট টু লেকচার 1 ইলেকট্রনিক সার্কিট ও এখানে আরেকটা আছে আচ্ছা এরপর আলেকজান্ডার সাদিকুকে চ্যাপ্টার 5 পড়াবো ওটার এক্সারসাইজ দিছি সলিউশনও দিয়ে দিছি তারপর আপনাদের আরেকটা বই লাগবে সেটা হচ্ছে খুব যত দেরি হয় দেরি করে আসে স্যার এতক্ষণে অন করে আবার ব্যাক করে দেব হ্যাঁ অফ পেপার এই ভয়েস স্টেজ বই বয়েল স্টুডেন্টের একটা বই আছে হ্যাঁ ইলেকট্রনিক্স এত সুন্দর এই যে অপারেশনাল অ্যামপ্লিফায়ার এইখানে হলো চ্যাপ্টার 10 আমি পড়াবো চ্যাপ্টার 10 কি আলেকজান্ডার সাদিকু পড়ানোর পরে আমি এইটা বের করে বলবো যে এটা এই টপিকগুলো পড়া লাগবে পুরোটা পড়া লাগবে ঠিক আছে এখানে মানে সাদিকুর বই সাদিকু স্যারের বইতে কিছু কিছু টপিক কম আছে মানে তুলে ধরা হয়নি এখানে হচ্ছে টপিকগুলো তুলে ধরছে এখানে নিয়েও কিছু থাকবে এই বইটা নেই আরে মোটা আমি দিছি মাত্র 40 পেজ কেটে কেটে তারপরে ওইখান থেকে কেটে দিই আর কিছু হ্যাঁ ওখান থেকে আরো কমাই দিব জি স্যার আচ্ছা এরপরে হচ্ছে আরেকটা বই কি আছে এই যে এটা তো অনেক বড় একটা ফাইল আবার স্যার পার্সোনালিও তো কাটবে এটা দেখো সবার লাইব্রেরিতে আছে হ্যাঁ জেসন জেসন নয় না জেসন তো ছবি জনসন ও ছবি তুলছে ও আচ্ছা কিন্তু অ্যাকচুয়াল বই হচ্ছে এটা রামাকান্ত এ গায়কওয়াড় ইন্ডিয়ান নাকি সব স্যার ইন্ডিয়ান মানে আমাদের দেশি কোনো রাইটার নাই বাংলা দেশি লেখা ইনশাআল্লাহ স্যার বইটা কি প্রচার করে দেন আচ্ছা বিশেষ করে বই কিভাবে লেখে জানো আচ্ছা বই লেখার কিন্তু একটা সুন্দর টেকনিক আছে তুমি একটা বিজেপির উপর একটা বই লেখো সাপোজ বাইপোলার ন্যাচারাল সাবস্টেন্স এখন একটা পেজ সায়েন্টিফিক পেপার লেখা একটা বুঝবে আর একটা জিনিস কিরকম জিনিস হচ্ছে তুমি একটা রেফারেন্স দিবা এই রেফারেন্সটা কোথায় আছে কোন পেপারে আছে কি কাজ সেটা কিন্তু তুমি জানো তো যখন একজন লেখক বই লেখে তার হচ্ছে বুক চ্যাপ্টারে সে ভাগ করে সাপোজ কেউ হচ্ছে ইলেকট্রনিক্স 1 এর একটা বই লেখে সে সিলেক্ট করবে যে আমি এই টপিকগুলি দিব অপেন দিব বিজেপি দিব তারপর হচ্ছে ডায়োড দিব তারপর হচ্ছে মসফেট দিব এই চারটা টপিক বা পাঁচটা টপিক সে দিবে তিনটা কোর্স এখন তখন সে আরো রিনাউন্ড প্রফেসরদের মানে জানাবে ইনভিটেশন জানাবে যে হচ্ছে আমি বই লিখতেছি আপনি একটা বুক চ্যাপ্টার লিখবেন তো ওই প্রফেসর বা সে নিজেও হয়তো একটা বুক চ্যাপ্টার লেখা শুরু করবে বুক চ্যাপ্টার সাপোজ এই পাঁচটা চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টার 1 এর দেখতে সাপোজ এসএন এর উপর তো এসএন কি করবে ওই বিজেপি এই বিজেপি রিলেটেড 1900 মানে আবিষ্কারের পর থেকে এই পর্যন্ত কি কি রিলেটেড কাজ হচ্ছে এই কাজগুলো দেশে ভাগ করার ট্রাই করে ওইটার বেসিসে এখন বর্তমান পার্সপেক্টিভে কি কি টপিক দেওয়া যায় সেই অনুযায়ী সাজাবে ওইটার মধ্যে কোনটা দিলে স্টুডেন্টের জন্য পারফেক্ট হবে একটা আন্ডারগ্রেড স্টুডেন্টের জন্য সেটা তার বুঝতে হবে ওই রিলেটেড সে করে এরপরে টপিক সাজাবে এই যখন যখন ডায়োড পড়ছো তখন দেখো যে ডায়োড কিভাবে কাজ করে পিএন জাংশন ডায়োড এরপর এটা ক্যারেক্টারিস্টিক্স আবার হচ্ছে জাংশন ডায়োডের যে আমার গ্রাফটা এটা কিন্তু তিন ধরনের হয় এক্সপোনেনশিয়াল মডেল লিনিয়ার মডেল এগুলো ছিল প্রত্যেকটা আলোচনা করছে রেকটিফায়ার সার্কিট হাফ ওয়েভ রেকটিফায়ার ফুল ওয়েভ রেকটিফায়ার এগুলি কি এত সুন্দরভাবে আসছে সুন্দরভাবে কিন্তু আসে না মানে হাফ ওয়েভ রেকটিফায়ার ছিল ফুল ওয়েভ রেকটিফায়ার কিন্তু আবার দুই রকম সেন্টার টাইপ আছে আবার হচ্ছে ফুল ব্রিজ আছে ফুল ওয়েভ রেকটিফায়ার এইগুলি কাজ কিন্তু গুছানো ছিল না এক একজন এক একটা কাজ করে রাখছে ওই লেখক ওই কাজটাও তুলে আনছে ওই কাজটাও তুলে আনছে এই ফুল ব্রিজের রেকটিফায়ারের আরো অনেক সার্কিটও আছে কিন্তু সেটা হচ্ছে আরেকটু অ্যাডভান্স লেভেল সে হয়তো ওগুলি বাদ দিয়েছে কিন্তু যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি তুলে ধরছে সো বই লেখা অনেক সময় সাপেক্ষ একটা জিনিস এরপরে ওইটা অ্যাকসেপ্টেন্স পাওয়াটা যে মানুষ আসলে পড়ে বুঝতে পারতেছে মানে জিনিসটা রিলায়েবল ওইটাও একটা বড় একটা বিষয় ধরো ইলেকট্রনিক্সের বেলের একটা বই আছে কিন্তু ওই বইটা সব জায়গাতে কোনো প্রচলন হয় না কারণ এই কঠিন বইটা লেখা কিন্তু খুব ভালো একটা তারপর এনার্জি কনভার্সন 1 এ
তিনটা বই পড়ানো, মানে আমি পড়ছি। একটা হচ্ছে থেরেজের একটা বই পড়ানো, বিএল থেরেজের। ইন্ডিয়ান আইডলের বই হচ্ছে সহজ ইংরেজিতে লেখা থাকে, বুঝতে সুবিধা। আরেকটা বই আছে মার্ক চ্যাপম্যানের একটা বই আছে, বইটা একটু বুঝতে কঠিন, কিন্তু বইয়ের মধ্যে ইনফরমেশন যা আছে ওটা কিছু জিনিস পড়লে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, আরেকটা বই আছে হুবার্টের একটা বই আছে, ওই বইটা কঠিন একটা বই, মানে খুব শর্টকাটে বইটা লেখা, কিন্তু যে পরিমাণ ইনফরমেশন রয়েছে অ্যাডভান্স লেভেল। তো এরকম হচ্ছে এক একটা বই এক একটা বৈশিষ্ট্য নিয়ে বের করা হয়। তো বই লেখাটা অনেক টাফ। এখন বাংলাদেশে হয়তোবা এই রিলেটেড বই আমরা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হওয়া এটা একটা ইয়ে। কিন্তু দেখবা যে অনেক বইতে বাঙালি রাইটারদের, মানে বাংলাদেশি টিচার অথবা বাংলাদেশি যারা বাইরে পিএইচডি করে অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলে আছেন, তাদের দেখবা বিভিন্ন বুক চ্যাপ্টারে অবদান আছে। মানে অনেক ইন্টারন্যাশনাল প্রফেসরের বইতেও অনেকের বুক চ্যাপ্টার লেখা আছে, মানে অনেক বাঙালি প্রফেসর। ওকে, বুক চ্যাপ্টার লেখার একটা ইয়ে দেখবে সবার লাস্টে দেখবে কৃতজ্ঞতা, ওইখানে দেখবে অনেক প্রফেসরের লেখা না, ওদের কাজগুলি নিয়ে এরপর হচ্ছে যে বই লিখছে সে আবার ওগুলি সাজে, তো এরপর হচ্ছে বই তৈরি হয়। তো ওই কৃতজ্ঞতাতে দেখবে অনেক বাঙালি প্রফেসরের নাম আছে। কিন্তু ওইরকম আর যে প্রফেসররা লেখে ওনারা বেসিক্যালি ওনাদের সাবজেক্টে 30-40 বছর ধরে রিসার্চ করে আসছে, মানে হাইয়েস্ট লেভেলের মোড়া হয়ে গেছে, 60-70-80 করে 80 কাছাকাছি বসে। আর একটা ফ্রেন্ড মানে ফ্রেন্ড আমাদের ফ্রেন্ড এখানে গেছে, তার আগে আরেক বড় ছিল পিএইচডি করতেছে, মানে ওনাদের ল্যাবে যে পিএইচডি যার আন্ডারে করতেছে, তিনি যার আন্ডারে পিএইচডি করছেন সেটা অনেক গুড একটা প্রফেসর, 75 ইয়ার্স এর কাছে। তিনি বছরে হয়তো একটা বা দুইটা পেপার বের করে, তো হাই লেভেলের পেপার। তো ওনার নিজের একটা বই আছে, ইলেকট্রনিক্স এলএসএ মনে করতে 5000 রাসবির একটা বই আছে, ওই হচ্ছে তো ওই ওদের হচ্ছে কোয়ালিটি অন্যরকম। তো মানে মানে যে বই লেখে বেসিক্যালি প্রোফাইলটা সেই লেভেলের হবে। আশা করি বুঝাইতে পারছি, অনেক কিছু গ্যাপ করে গেছি, কিন্তু আশা করি বুঝতে পেরেছি যে যেই লেখক বইটা যার নামে পাবলিশ হবে তার বেসিক্যালি হাই একটা প্রোফাইল থাকবে। বিদেশে যেমন পিএইচডি করার জন্য যে পরিমাণ ফ্যাসিলিটি আছে, এক্সপেরিমেন্টাল ইয়ে আছে, বাংলাদেশে এতটা সুযোগ সুবিধা নেই। তো এত বড় লেভেলে বই বের করা একটা কিছু বাংলা বই পাওয়া যেগুলো হচ্ছে তো কম্পিটিশন করে বাংলা কালচার করে আসে, শুধু সহজ বোঝার জন্য আছে। আচ্ছা, আরেকটা বই হচ্ছে রামাকান্ত এ গায়কওয়াড়ের ইন্ডিয়ান রাইটাররা কিন্তু অসাধারণ লেখে, মানে ইন্ডিয়ান টিচার এবং রাইটার এরাও কিন্তু খুব ভালো লেখে, মানে এদের বইটা পড়ে বোঝা যায় লিখনের ক্যাপাবিলিটিও খুব ভালো, প্লাস হচ্ছে একটা টপিক সে বুঝে সুন্দরভাবে লিখতে পারে। বিশেষ করে হচ্ছে সাউথ সাইড ওরা হচ্ছে খুবই এফিশিয়েন্ট ইঞ্জিনিয়ার, বুঝছে কি বুঝে সাউথ ল্যাঙ্গুয়েজটা একদম বলতো। আচ্ছা, এই গায়কওয়াড় পুরোপুরি সাউথ স্যার রামাকান্ত দেখেই তো বলতে সাউথ। আচ্ছা, একটু বয়েল স্টেটের যে বইটা বয়েল স্যারের এই বইটাও পড়া লাগবে। আমরা ফার্স্টে হচ্ছে আমাদের যে লেকচার 1 সেটা দিয়ে আমরা শুরু করি। এটা তো পুরো বইটা পড়তে পড়তে লেখা আসতে আসতে 10 ঘন্টা লেগে যায়। সালকে টু লেকচার 1.1 অফার ওপেন। আচ্ছা, ওপেন কি? অপারেশনাল অপারেশনাল একটু লেকচার 1 মেলা এই আচ্ছা, ওপেন ওপেন কে কি বলা হচ্ছে? অপারেশনাল অ্যামপ্লিফায়ার। অ্যামপ্লিফায়ার কি? অ্যামপ্লিফায়ার বলেছি না, অ্যামপ্লিফায়ার কি? যে একটা ইনপুট সিগন্যালকে বর্ধিত করে, মানে সাপোজ 5 ভোল্টের ইনপুট সিগন্যাল আছে, সে 10 15 20 ভোল্ট বাড়ায়, মানে কয়েক গুণ করে দেয়, এটা বেসিক্যালি অ্যামপ্লিফায়ার। অ্যামপ্লিফায়ার মানে বর্ধিত করে। তো অপারেশন কথাটা কেন আসছে? অ্যামপ্লিফাই কে ডিজিটি করতে পারে, মসফেট করতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন একটু বলে দেই, সে লাস্টে বলার আগে, ডিজিটি ভালো নাকি হচ্ছে মসফেট ভালো কন্ট্রোলিং এর জন্য? মসফেট একদম ডিজিটি একদম মসফেট। আচ্ছা, কন্ট্রোলিং এর জন্য সবচেয়ে বেটার হচ্ছে মসফেট। কারণ হচ্ছে বিজিটিতে তোমার কারেন্ট দিয়ে কারেন্ট কন্ট্রোল করে, মসফেটে ভোল্টেজ দিয়ে কারেন্ট কন্ট্রোল করে। বুঝা গেছে? এইজন্য বিজিটি কে বলা হয় কারেন্ট কন্ট্রোল
ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস ক্লিয়ার এটা যদি আমরা কোনোদিন না বলি এটা যখন যে ভাবাতে যাবে কোশ্চেন দিয়ে কোনটা কারেন্ট কন্ট্রোল কোনটা ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট কন্ট্রোল বিজেটি হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস মসফেট হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস আর কন্ট্রোলিংটা মানে কি বোঝায় আউটপুট যে কারেন্টটা সেটা কন্ট্রোল করে বুঝছি তাহলে বিজেটি যে আউটপুট কারেন্টটা হচ্ছে ওই কারেন্টটাকে কন্ট্রোল করার জন্য আমরা কারেন্ট ইউজ করা হয় আর মসফেটে যে আউটপুট কারেন্টটা সেটা কন্ট্রোল করার জন্য ভোল্টেজ ইউজ করা হয় এর জন্য মসফেট হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস আর বিজেটি হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস ক্লিয়ার আচ্ছা মসফেট বা ফেট বা জেফেট যেটাই হোক এফইটি থাকলেই সেটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস আর বিজেটি হচ্ছে আমার কারেন্ট কন্ট্রোল ডিভাইস আর কোনটা বেটার কন্ট্রোলিং এ মসফেট কন্ট্রোল করা বেটার ওকে মসফেটের আকার ছোট হলেও ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করা বেটার কিন্তু বিজেটির আকার ছোট হলেও কারেন্ট দিয়ে কন্ট্রোল করা ঠিকমতো যায় না ক্লিয়ার আবার আরেকটা জিনিস হচ্ছে বিজেটিতে লস বেশি হয় বিজেটিতে লস বেশি আর খুব দ্রুত মানে কারেন্ট লস আর পাওয়ার লস আর বিজেটিতে গেল এটা আর মসফেটে একটা লস বেশি হয় সেটা হচ্ছে সুইচিং লস মসফেটে সুইচিং লস বেশি ক্লিয়ার আপাতত এগুলি একটু জেনে রাখুন কেননা এগুলি খুব বেসিক প্রাইমারি লেভেলের বেসিক আচ্ছা সো আমি তো নরমাল অ্যামপ্লিফায়ার দিয়ে অ্যামপ্লিফাই করতে পারি মানে এটা অপারেশনাল লাগানোর দরকার কি ছিল অপারেশন বলতে বোঝায় যে সিগন্যালের এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভাইডেশন তারপর হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এই জিনিসগুলো মানে একটা সিগন্যালকে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সবকিছুই করতে পারেন কিসের বেসিসে যখন হচ্ছে এই অপারেশনগুলো ওইটার মধ্যে অ্যাড করেন তো এইখান থেকে নাম আসছে অপারেশনাল অ্যামপ্লিফায়ার কথা বুঝতে পারছি আচ্ছা তো এখানে যেটা বলা হচ্ছে an operational amplifier or op-amp is an active element op-amp always এটা হচ্ছে একটা অ্যাক্টিভ এলিমেন্ট মানে ওকে আপনি বায়াস ভোল্টেজ দিয়ে অলওয়েজ ওকে রেডি রাখেন তো এইজন্য op-amp কে বলা হয় কি অ্যাক্টিভ এলিমেন্ট which is designed to perform mathematical operations of addition subtraction multiplication division differentiation and integration এছাড়া অন্য কিছু করা যায় আচ্ছা কনস্ট্রাকশন অফ op-amp এর কনস্ট্রাকশনে কি কি থাকে প্রথমে op-amp এর বেসিক কনস্ট্রাকশনে থাকে কি ট্রানজিস্টর op-amp গঠিতই হয় অনেকগুলো ট্রানজিস্টর ক্লিয়ার এই রিলেটেড ছবিগুলো আমরা একটা দেখি op-amp এর একটা ছবি দেখো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এরপর থেকে ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার মানে কি দুইটা সাইডে দুই রকমের অ্যামপ্লিফায়ার থাকে যেটা আমাদের মানে দুইটা ডিফারেন্স একটা ইনভার্টিং নন ইনভার্টিং থাকে যারা হচ্ছে সিগন্যালগুলোকে রিসিভ করে এরপর ইনপুট স্টেজ থাকে গেইন স্টেজ থাকে যে কত গুণ বৃদ্ধি করবে এরপর আউটপুট স্টেজ থাকে সো এইগুলির ভিত্তিতে একটা op-amp কে আচ্ছা ফিডব্যাক নেটওয়ার্ক থাকে পাওয়ার সাপ্লাই থাকে যেটা হচ্ছে ভিসিসি বলা হয় এরপর হচ্ছে অফসেট ভোল্টেজ অ্যাডজাস্টমেন্ট থাকে যেটা হচ্ছে আমরা অফসেট নাল বলা হয় আচ্ছা তারপর হচ্ছে কম্পেনসেশন নেটওয়ার্ক প্রোটেকশন সার্কিটরি প্যাকেজ এখানে অনেক কথা আছে আপাতত এই কথা বোঝা লাগবে না এটা দেখো op-amp এর পিন কয়টা এটা আমরা জানি আটটা পিনের নামও আমাদের মুখস্থ আছে না ব্যালেন্স ইনভার্টিং ইনপুট নন ইনভার্টিং ইনপুট V মানে মাইনাস ভিসিসি এরপর হচ্ছে ব্যালেন্স তো অফসেট না এরপর হচ্ছে আউটপুট এরপর হচ্ছে V প্লাস এরপর হচ্ছে নো কানেকশন আর ওই যে ব্যালেন্স বলে যে কথা একে ব্যালেন্স আর পাঁচের ব্যালেন্সটা কি করে ব্যালেন্স হচ্ছে বেসিক্যালি আমার ইনপুট ভোল্টেজটা যদি ঠিকমতো না আসে তো ওদের মধ্যে কি যা ডিফারেন্স হওয়ার কথা সাপোজ এরকম আসছে একটা ইনপুট ভোল্টেজ এটা আসছে আপনি যোগ করবেন সিগন্যাল আর একটা ইনপুট ভোল্টেজ এরকম করে আসছে তাহলে অ্যাকচুয়ালি কি দুইটাকে আপনি যোগ করলে ঠিকমতো হবে না সো এইটার মধ্যে আগে যেসব অফসেট আছে এটা উঠে এবার নেমে গেছে অফসেট মানে কি একটা সিগন্যাল ওই এক্সিসে না মিলে উপরে নিচে কোথাও একটা আছে সাপোজ এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল সিগন্যাল এটা হচ্ছে 0 ভোল্ট 0 ভোল্টের উপরে 5 ভোল্ট আছে নিচে -5 ভোল্ট আছে এখন এই সিগন্যাল যদি এরকম হয়ে যায় এটাই কিন্তু এই সিগন্যাল কিন্তু অফসেট মানে কি সিগন্যালটা একটু উপরে উঠে গেছে অথবা এখানে কোনো ডিসি কারেন্ট আছে যেটা সিগন্যালের ইয়াটাকে বাড়ায় দিয়েছে মানে লেভেলটাকে বাড়িয়ে দিয়েছে
সো এটার জন্য যেটা অফসেট গুলিকে সে সরিয়ে দেয় সেটা হচ্ছে অফসেট নালের কাজ। আচ্ছা, সো পিন যে আটটা পিন আমার মুখস্থ রাখতেই হবে আজীবন। এই আটটা পিন একবারে সিকোয়েন্স ওয়াইজ মুখস্থ করে ফেলবো। আর কিভাবে, যখন আমরা অপেম্প হাতে নিব দেখবো অপেম্পের উপরে এরকম করে একটা গোল অংশ কাটা আছে, ওইটার বাম সাইড থেকে লেফট সাইড থেকে আমরা গুণা শুরু করব 1 2 3 4 এরকম অ্যান্টি ক্লকওয়াইজ যেতে থাকবে 1 2 3 4 5 6 7 8। ওকে, সিকোয়েন্স ওয়াইজ 1 2 3 4 5 6 7 8। অপেম্পের কিন্তু পিনের গায়ে লেখা থাকবে না কোন পিনের নাম কি। যখন আমরা এক্সপেরিমেন্ট করব অপেম্পটা বসানোর পরে আমরা বুঝতে পারবো যে এই পিন এই পিন এই পিন, কিন্তু পিনের নাম লেখা থাকবে না, অবশ্যই মনে রাখতে হবে। আর যদি অনেকগুলো অপেম্প আইসি নিয়ে কাজ করা হয় তখন হচ্ছে সেখানে একটা ডাটা শীট দেওয়া হয়। আচ্ছা, এটা হলো অপেম্প ইনভার্টিং ইনপুট, নন ইনভার্টিং ইনপুট, আউটপুট, পজিটিভ পাওয়ার সাপ্লাই, নেগেটিভ পাওয়ার সাপ্লাই, প্রত্যেকটা জিনিস গেল। এরপর হচ্ছে অপেম্পের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা পড়ব। তার আগে এই যে পিনগুলি যে আসলো, এই পিনগুলির অ্যাকচুয়াল কেন সেটা ভি প্লাস হচ্ছে ভি মাইনাস দেওয়া লাগতেছে, এই জিনিসগুলি নিয়ে আমরা একটু দেখি। হ্যাঁ, এই জন্য যেটা হলো আমরা একবারে অপেম্পটা খুলে জুম করে দেখবো যে ওটার মধ্যে অ্যাকচুয়ালি কি আছে। এই সার্কিট দেখা যায়? এই স্যার এত কম হয়ে গেছে। এটা কি ছোট ডিভাইসের ভিতরে একটা ছোট ডিভাইসের ভিতরে ইন্টারনাল সার্কিট, এটা আমি বলছিলাম মেজারমেন্টের সময় দেখাবো, কিন্তু তখন দেখালে এত কিছু বুঝতে না। এখানে দেখো কি আছে, ভেতরে কি বিজেপিতে ভরা না, অনেকগুলো ট্রানজিস্টর আছে। ট্রানজিস্টর যদি ভেতরের দিকে থাকে সেটা কি হবে, ভেতরের দিকে যদি থাকে, আর বাইরের দিকে যদি থাকে সেটা কি এনপিএন। এনপিএম এর আর ভিতরে ভেতরের দিকে কাটা থাকলে সেটা হয় কি পিএনপি। এনপিএন যদি সিগন্যালটা কি মানে ইলেকট্রনটা কি বাইরের দিকে বের হতে থাকে, সিম্বলটা যদি ডিরেকশনটা বাইরের দিকে থাকে তাহলে সেটা কোন ট্রানজিস্টর, এনপিএন। আর যদি এই সিগন্যালটা এই দিকে থাকে ভিতরের দিকে ঢুকতে থাকে তাহলে সেটা কি হবে, পিএনপি। ক্লিয়ার? এটা ডিরেকশন মানে একটা আরেকটা ওয়ে আছে। এই দেখো আমরা এটা আনতাম না এন পি এন না, সবসময় মনে রাখবা পি থেকে এন এর দিকে আমার ডট ক্লিয়ার থাকে, ডিরেকশন থাকে। ক্লিয়ার? কেননা এটা কি একটা ডায়োড না, ডায়োডটা অন করার জন্য পি থেকে এন এর দিকে ডিরেকশন। তাহলে এটা হচ্ছে এনপিএন, আর পিএনপি এর জন্য কি হবে, ওই ভিতরে তখন সাইন পি এনপি না, তাহলে ডিরেকশন কি হবে, পি থেকে এন এর দিকে। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো এখানে কি শান্ত, আরে পানি আনার জন্য তো হয়ে গেছে। তো এইটা যেটা হলো অনেকগুলো বিলিটি অপারেশন আছে, তখন ভয় পেয়ে যাবে দেখে। আচ্ছা, এরপর দেখো এখানে ক্যাপাসিটর আছে, রেজিস্ট্যান্স আছে, অনেক কিছু, তাই না? এর একটু ভালো করে আমরা অবজার্ভ করি, একবারে লেফট সাইড, তোমাদের কি হ্যাঁ লেফট সাইড থেকে অবজার্ভ করো নিজে। দেখো এখানে হচ্ছে আমার দুই টাইপের অ্যামপ্লিফায়ার আছে না, ইনভার্টিং দুই টাইপের বিজেটি আছে। এটা কি নন ইনভার্টিং ইনপুট, আর ইনভার্টিং ইনপুটটা কোথায়, দুই নাম্বার ভিতরে পিনটা স্যার ওই যে মাঝখানে নাম্বারের মাঝখানে এই পাশে এই গেটস তাহলে এইটা আমার কি জানো নন ইনভার্টিং, আর এখানে চলে যাচ্ছে কি ইনভার্টিং ইনপুটটা। তার পরবর্তীতে এইখানে যে অফসেট নাল, এইটা যে কাজটা করে, এইখানে রেজিস্ট্যান্সের সমন্বয় এমন ভাবে কাজটা করে যেটা এই যে 1 আর 5 কিন্তু দেখো কাছাকাছি, ওরা কাছাকাছি ইন্টারনাল সার্কিটে আছে, কিন্তু যখন আমি অপেরটা বানাই তখন হচ্ছে ডিজাইনটা 1 আর 5 এরকম করে এসেছে। এটার জন্য আমার মিনিমাম ওয়্যার কস্ট হয়। আচ্ছা, সো 1 আর 5 ওরা যে কাজটা করে, এখান থেকে যে ইনপুটই ঢুকুক ওইটা রেজিস্টার দিয়ে এমন ভাবে ভোল্টেজ ডিভাইডেড করে ব্যালেন্স করে দেয় যাতে ওদের মধ্যে কোনো অফসেট থাকলে সেটা নালিফাই হয়ে যায়। ক্লিয়ার? তারপর হচ্ছে 2 আর 3 গেল, আর এরপর হচ্ছে 1 নাম্বার পিন, এটা 1 2 3 4 নাম্বার পিনটা কোথায়, 4 নম্বর পিন এখানে নিচে এই মাইনাস এইখানে আরো কিছু করে দেখো 7 এখানে দেখো প্রত্যেকটা অপেম্পের শুরুতে আমার কি থাকতো, একটা অপেম্প যখন আমি আঁকতাম, অপেম্প কি বলে অ্যামপ্লিফায়ার যখন আমি আঁকতাম, এখানে কি একটা সোর্স থাকতো না আমার, ভিসিসি থাকতো না একটা অপেম্পের, এটা যদি এনপিএন হয়, পিএনপি তে কি এখানে একটা থাকছে ভিসিসি, আর এটা হচ্ছে মাইনাস ভিসিসি, কারণ প্রত্যেকটা ভিসিটি কে আগে কি জীবিত করতে হবে, এরপরে অ্যামপ্লিফাই করতে পারবে।
সো এই জিনিসগুলিকে প্লাস ভিসিসি মাইনাস ভিসিসি কি ওই জিনিসটাকে অন করার জন্য লাগে। সো এইখানে প্লাস ভিএস আর মাইনাস ভিএস যেটা করে এই দেখো প্রত্যেকটা অবজেক্টের এন সাইডের সাথে হচ্ছে মাইনাস ভিসিসি আর পি সাইডের সাথে হচ্ছে প্লাস ভিসিসি এড আছে। তাহলে 4 আর 7 গেল। এইখান থেকে আলটিমেটলি আমার আউটপুটটা আসবে এখানে যেটা পাবো এটা হচ্ছে আমার আউটপুট রেজিস্ট্যান্স, এইটা অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো এটা হচ্ছে আমার কি আউটপুট পিন, এটা হচ্ছে 6 নাম্বার। আর কিন্তু পিনের আমার দরকার নাই, কিন্তু পিন আমার হয়ে যাচ্ছে কয়টা এখন 60টা না, 1 2 3 4 5 6 7টা পিন। এখন জিনিসটা যখন সার্কিটে বসাবো আমার স্টেবিলিটি একটা জিনিস থাকে, জিনিসটা নড়চড় করতে পারে অথবা সৌন্দর্যের একটা বিষয় থাকে। সো এইটার জন্য আমার 8 নাম্বার পিন বলে একটা জিনিস আছে, এটা কোথায় কেউ বের করতে পারবে? 8 নাম্বার পিন, 8 নাম্বার পিন স্যার দেয় না। দেন 8 নাম্বার পিনের দরকার নেই, স্যার ওটা তো হচ্ছে কি না মানে ওটা কিছুই নেই অফ আলটিমেটলি এজন্যই আমার এই 8 নাম্বার পিনটা লেখা থাকে এনসি, ওটাতে কানেকশন। এখানে এই সার্কিটের মধ্যে এখানে এনসিটা খুঁজে পাবো, এটা জাস্ট এটা স্টেবিলিটি এবং হচ্ছে এটা একটা সৌন্দর্য, এটার জন্য এই 8 নাম্বার পিনটা দাও। বুঝে গেছে? ইন্টারনাল সার্কিট থেকে অনেক কিছু শিখতে পারলাম, এটা জেনে রাখো, এটা আসবে না মানে এটা অতি উৎসাহের জন্য এটা দেখা যাচ্ছে। স্যার এটা আসলো দিও না মেইনটেন কি করছেন? স্যার স্যার এটা দিলে ওইটা স্যার ভাই কোশ্চেন आंसर করতে হবে, এটা ফুল 30 নালে বাকি কোশ্চেন आंसर আমরা স্যার করা যায় কারণ সময় লাগবে তো স্যার। স্যার এটা করব। স্যার রাখছি স্যার, স্যার যদি এরকম থাকে স্যার পার্টি আমরা তাহলে দেব। এটা কখনো লাগবে না, জাস্ট হচ্ছে কেন এই মানে আমাদের একটা ইয়ে আসে কোশ্চেন আসে যে 1 নাম্বার 2 নাম্বার ইনপুট আসলে কি কিভাবে কি আসে। সো ওই যে দুটো ট্রানজিস্টর ইনপুট যাচ্ছে এখানে কি ইনভার্টিং নন ইনভার্টিংটা কাউন্ট হয়ে যাচ্ছে আর বাকিগুলো ওটার বেসিসে পিনগুলো একসাথে বুঝে গেছে। সো ওইগুলো কিভাবে কাজ করতেছে ওইটাও আর ডিটেইলসে ডিফাইন করা যায় তো কাজ করতে একটা কাজ লাগবে। এর প্রত্যেকটা পিন যদি আমি বর্ণনা করতে যাই সো মনে হয় না দরকার আছে। আচ্ছা আইসি কাজ হ্যাঁ আইসি কাজ তুমি যদি দেখো এই ট্রানজিস্টরগুলি নিয়ে কাজ করতে পারো তুমি কিন্তু নিজে একটা অপেন বানাইতে পারো, তাই না? এই ট্রানজিস্টরগুলি যদি এই সিম্বলও তুমি পিস পাইসে দিতে পারো একটা কিন্তু অপেন বানাইতে পারো 20টা ট্রানজিস্টর আছে। এরকম বুঝছো? জি স্যার। গুড। তো এরকম ট্রানজিস্টর দিয়ে তুমি একটা নিজে অপেন বানাইতে পারো, ক্ষুদ্র ক্ষুদ্র ট্রানজিস্টর। আচ্ছা এরকম একটা কথা অপেন একটা এত অপেন হচ্ছে যে অপারেশনাল অ্যামপ্লিফায়ার সে অ্যামপ্লিফাই করে আর সে হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশনের কাজ করে। বেসিক্যালি ম্যাথমেটিক্যাল অপারেশনের যে কাজগুলো করে সেই জিনিসটা সে অ্যামপ্লিফাই করে। ক্লিয়ার? আচ্ছা এখন আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে ওই যে বড় একটা সার্কিট দেখলাম না আমরা, ওই সার্কিটে আমাদের এইখানে কি ছিল ওই একটা বিজেপি থেকে একটা ইনপুট ছিল সেটা ছিল ইনভার্টিং আর একটা ছিল নন ইনভার্টিং আর মাঝখানে কিন্তু দেখো অনেকগুলো অপেম টপেম মিলে একটা রেজিস্টার ছিল, মানে অনেকগুলো রেজিস্টার ছিল। সো ওগুলিকে আমি একটা তুল্য রেজিস্টারে নিয়ে আসলাম যেটা হচ্ছে আমার আরআই, সেটা কি বলতেছে আমি ইনপুট রেজিস্টার। একটু যদি আগের স্লাইডটা আমি খেয়াল করি এক স্লাইডে অ্যাড করলে ভালো হতো না, একটু যদি আগের স্লাইডটা আমি দেখি এইখানে ইনপুট সাইডে ভোল্টেজ গুলো মানে রেজিস্ট্যান্সের ভ্যালু গুলো কি রকম 50k, তারপর হচ্ছে 1k 5k 39k, তারপর আর কই আছে 4.5 এইটা তো গেল ইনপুট সাইডে আর আউটপুট সাইডে রেজিস্ট্যান্স গুলো দেখো 25 50 এরকম। এইটা ইনপুট সাইডের যে ভোল্টেজটা থিওরিটিক্যালি বলা হয় এগুলি হচ্ছে ইনফিনিটি লেভেলের ভোল্টেজ, মানে হিউজ, মানে একদিকে তো রেজিস্ট্যান্স 50000 আর একদিকে তো 5-25 এরকম। সো ইনপুট সাইডের ভোল্টেজটা কি হবে অনেক হাই, আউটপুট সাইডের ভোল্টেজটা কি হবে লো। এটা তার মাথায় বসে থাকে, এটা কিন্তু সবসময় কাজে লাগে। আচ্ছা এখন আবার ইলেকট্রিক্যালি ইনফাইনাইট। তো দ্যাট মিন্স আরআই কি হবে
ইনপুট আর আউটপুট সাইডে কি হচ্ছে আর ওটা অলমোস্ট 0 হওয়ার কথা। আচ্ছা, আর অ্যামপ্লিফাইটা কোথায় হচ্ছে? অ্যামপ্লিফাইড তো কয়েকটা স্টেজ ছিল। অ্যামপ্লিফাই মানেই তো মানে অ্যামপ্লিফাই মানেই তো এখানে অ্যামপ্লিফাই হবে জিনিসগুলো। তো প্রত্যেকটা স্টেজে অ্যামপ্লিফাই যে হলো সবগুলোকে আমি এ দিয়ে প্রকাশ করব। সেটা হচ্ছে আমার গেইন, কত গুণ সে বড় হচ্ছে। এখন আমার কথা, একটা নরমাল ট্রানজিস্টর যে পরিমাণে অ্যামপ্লিফাই করতে পারবে, অপের কি সে পরিমাণ করতে পারবে? অপের কি আরো কয়েকশো গুণ বেশি করতে পারবে না? এখানে অনেকগুলো ট্রানজিস্টর অনেকগুলো ট্রানজিস্টর আছে না, সবগুলি এই গেইন নিয়ে মানে একটা গেইন 10, আরেকটা গেইন 10, আরেকটা গেইন 10। তাহলে যদি 1 ভোল্টের একটা সিগন্যাল পাস করি, প্রথমে হবে 10 ভোল্ট, এরপরে ট্রানজিস্টর হবে 100 ভোল্ট, এরপর হবে কত? 1000 গুণ বেড়ে গেল না? সো আইডিয়ালি এটা হওয়ার কথা ইনফিনিটি। মানে প্রত্যেকটা যদি আমি 100 200 প্রত্যেকটা গেইন ধরি অ্যামপ্লিফায়ারে যে বিটা দেখো না, বিটা পড়তাম তোমরা আইসি বাই ওটা তো আইসি বাই আই যেটা ছিল ওটা তো গেইন ছিল অ্যামপ্লিফায়ারে, ধরো 100 200 এরকম। তোমরা যদি এরকম 6-7টা স্টেজ ইউজ করা হয়, দেখবা 100 * 100 এরকম করে 6-7টা গুণ করলে কিন্তু হিউজ পরিমাণ একটা নাম্বার হয়ে যায়। সো আইডিয়ালি অপারেটরের গেইন হওয়ার কথা কি তাহলে ইনফিনিটি না? সবাই কি বুঝতে পারছি? দুপুরের ঘুম কি ধরে গেছে? জি স্যার। ঠিক আছে? জি স্যার। অন্য মনস্ক কেন হও, হ্যাঁ? আচ্ছা, সো আইডিয়ালি এখন দেখবা তোমরা ইজিলি খেলে বৈশিষ্ট্য দেখবা, নিচ থেকে ফিল করে বলতে পারবা ইনপুট রেজিস্ট্যান্স কেমন হচ্ছে অপারেটর? ইনফাইনাইট লেভেলের হচ্ছে না? আউটপুট রেজিস্ট্যান্স কি হচ্ছে? 0 হওয়ার কথা কিন্তু নিয়ার 0। হ্যাঁ, নিয়ার 0। গেইন কেমন হওয়ার কথা? ইনফাইনাইট যাই বুঝি নাই। গেইন কেমন হওয়ার কথা? দেখো এখান থেকে আগে সার্কিটটা দিয়ে তোমরা জিনিসটা বলো, তাহলে জীবনে ভুলবা না। ইনপুট সাইডে দেখো ভোল্টেজ কত, এটা মানে রেজিস্ট্যান্স কত? 50। খুবই লো ভোল্ট, খুবই লো রেজিস্ট্যান্স আউটপুট সাইড। কিন্তু ইনপুট সাইডে দেখো 50k 1k, তারপর হচ্ছে 5k 39k 7k, এই পর্যন্ত হচ্ছে ইনপুট স্টেজটা। এই পর্যন্ত আমার কি পরিমাণ রেজিস্ট্যান্স গুলো আছে? সব কিলো ওহম রেঞ্জে না? তাহলে ইনপুট সাইডে রেজিস্ট্যান্সটা কি হচ্ছে? অত্যন্ত হাই। তো ইনপুট সাইডে রেজিস্ট্যান্স গুলো কি অনেক হাই হচ্ছে না? জি স্যার। আউটপুট সাইডে রেজিস্ট্যান্স কি হচ্ছে? অনেক লো হচ্ছে। অনেকগুলো স্যার। এখন দেখো ইনপুট থেকে আউটপুট সাইডে যেতে কতগুলো অ্যামপ্লিফাইং স্টেজ পার হওয়া লাগতেছে? অনেকগুলো না? প্রত্যেকটা অ্যামপ্লিফায়ারের বিটা যদি আমি 100 করে ধরি, সো এটার গেইনটা কি পরিমাণ বাড়তেছে? হিউজ পরিমাণ বেড়ে যাচ্ছে না? কোটির উপরে চলে যাবে। সো এটাকে বলা হচ্ছে যে আইডিয়ালি হওয়ার কথা ইনফিনিটি। 100 করে গুণ করতে হবে। আইডিয়ালি হওয়ার কথা ইনফিনিটি, কিন্তু প্র্যাকটিক্যালি ইনফিনিটি তো আর পাবা না। তুমি ধরো 100 200 1000 এরকম গুণ পাবা। তারপর আইডিয়ালি রেজিস্ট্যান্স হওয়ার কথা কি? ইনফিনিটি। কিন্তু আইডিয়ালি ধরো 100k 50k এরকম একটা রেঞ্জ পাওয়া যায়। আর আউটপুট রেজিস্ট্যান্সটা কি রকম আসে? একদম লো। আইডিয়ালি 0 হওয়ার কথা, কিন্তু ধরো 50 থেকে 100 এরকম একটা রেঞ্জে পাওয়া যায়। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে এখন আমি জাস্ট 3টা পয়েন্ট দেখব, আর আমরা এখন নিজে ফিল করে বুঝতে পারবো অ্যানসারটা কি হচ্ছে। তাহলে আইডিয়াল অপারেটরের বৈশিষ্ট্য কি কি থাকতেছে? ইনফাইনাইট লুপ গেইন কি হবে? ইনফিনিটি। তারপর ইনফিনিট ইনপুট রেজিস্ট্যান্স থাকতেছে, 0 আউটপুট রেজিস্ট্যান্স থাকার কথা, কাছাকাছি থাকতেছে। বুঝে গেল? তাহলে ইনপুট রেজিস্ট্যান্স যদি 0 মানে ইনফিনিটি থাকে, কারেন্ট অ্যাকচুয়ালি কত হওয়ার কথা? তাহলে ইনপুট যে কারেন্ট দুটো কত হওয়ার কথা? 0। তাহলে I1 I2 কত হবে? 0। তাহলে কারেন্ট যদি 0 হয়, যে রেজিস্ট্যান্স থাকে, ওদের যে ভোল্টেজ থাকবে দুই পয়েন্টে, ওই দুটো পয়েন্টের ভোল্টেজ কি সমান হবে না? তাহলে V1 V2 হবে। প্রত্যেকটা জিনিস বুঝতে পারছি? আচ্ছা, আপাতত একটু বুঝি। স্যার ইনভার্টিং আর নন ইনভার্টিং ভোল্টেজ এর সমান। ভোল্টেজ দুটো সমান হবে না? কারেন্ট 0, তার মানে আমার তো এখানে ভোল্টেজ নাই।